খিলখিলে হেসে দেয়। আশিয়ান রাগ করতে গিয়েও হায়ার হাসি দেখে আর করতে পারে না। হায়া টেবিলের উপর থেকে একটা বক্স উঠে সেটা দিয়ে তার কেনা ঘড়িটা বের করে, তারপর সেটা আশিয়ানের হাতে পরিয়ে দেয়। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, পছন্দ হয়েছে? আশিয়ান ঘড়িটার দিকে তাকিয়ে দেখে তার ফেভারিট ব্র্যান্ড থেকে ঘড়িটা নেওয়া হয়েছে। অপছন্দ হওয়ার কারণ নেই। আশিয়ান হায়ার ডান হাতটা টেনে নিয়ে সেটা নিজের ওষ্ঠের ছোঁয়া দেয়। সেই হাতটা নিজের গালের আলতো করে স্লাইড করতে করতে হাসকি গলায় বলে, ভীষণ সুন্দর হয়েছে সবকিছু, বেস্ট বার্থডে অফ মাই লাইফ। আশিয়ান মুখে 2 লাইন বললেও তার চোখ বলছে অনেক কথাই। অনুমতি চাইছে কিছু একটার। হায়া সবটাই দেখে, বুঝে। হাঁসফাঁস করে উঠে সে আশিয়ানের থেকে চোখ সরিয়ে নেয় তৎক্ষণাৎ। হঠাৎই তার মনে পড়ে নিজের ফিলিংসগুলো নিয়ে লেখা কার্ডটা আশিয়ানকে দেয়া হয়নি তার। সে টেবিলের দিকে তাকালে জায়গাটা খালি দেখতে পায়। হায়া আশিয়ানের দিকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, 1 মিনিট, আমি আসছি। আশিয়ান তাকে সম্মতি দেয় যাওয়ার। হায়া আশেপাশে সম্ভাব্য সব জায়গা খুঁজতে থাকে কার্ডটা, কিন্তু পায় না। আসলে আশিয়ানি কার্ডটা সোফায় বসার সময় নিজের পেছনে লুকিয়ে নিয়েছিল, সেটা হায়া খেয়াল করেনি। আশিয়ান হায়ার মুখ থেকে 3 ম্যাজিক্যাল ওয়ার্ড শুনতে চায় বলে এমনটা করেছে। হায়া নিশ্চিত হয়ে যায় কার্ডটা না পেয়ে। আজই তো বেস্ট একটা দিন আশিয়ানকে নিজের মনের কথা জানানো, তাকে আপন করার। কোনো এক জড়তার কারণে সে মুখে বলতে পারছে না বলেই কার্ডটা লিখেছিল, কিন্তু সেটা না পাওয়ায় তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কাজল কালো চোখ জোড়ায় অশ্রুরে এসে ভিড় করতে থাকে। ক্ষণে ক্ষণে অনুমতি চাইতে থাকে গড়িয়ে পড়ার। একসময় হায়ের অনুমতি ছাড়াই তার তুলতুলে গা জোড়া বেয়ে গড়িয়ে পড়তে শুরু করে অবাধ্য অশ্রুকণা। কি খুঁজছো এমন পাগলের মতো? একটা ইম্পর্টেন্ট জিনিস। খুঁজতে খুঁজতে জবাব দেয় হায়া। গলাটা তার ভাঙা ভাঙা। আশিনের বুকটা কেমন করে উঠল। মেয়েটা এত সুন্দর করে সেজেগুজে তাকে এমন চমৎকারভাবে সারপ্রাইজ দিল, আর সেখানে নিজের স্বস্তির জন্য তাকে কাঁদালো। হায়া তার কার্ডটা তখন ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো খুঁজতে ব্যস্ত। আশিয়ান বিড়াল পায়ে হেঁটে তার পেছনে উপস্থিত হয়। একটু বুকে হায়ার কানের কাছে নিজের মুখটা এনে ফিসফিসিয়ে বলতে শুরু করে, মনে হচ্ছে এই অবাধ্য মনটা আবারও কারো প্রেমে মুছেছে। তার গভীর স্পর্শ পাওয়ার জন্য রাতগুলো নিজের স্থায়িত্ব বাড়াচ্ছে। এবার কি আগলে নেবে সে, নাকি অবহেলা করবে পূর্বের মতো? এমন কিছু কি লেখেছিল কার্ডটায়? হায়া চমকে আশিয়ানের দিকে ফিরে। আশিয়ানের ঠোঁটের কোণে তখন দুষ্ট হাসি ঝুলে রয়েছে, চোখ ইশারায় লজ্জা দিতে ব্যস্ত। হায়া আশিয়ানের এমন হাসি দেখে লজ্জা পেয়ে যায়। সে মাথা নিচু করে ফেলে তৎক্ষণাৎ। আশিয়ান এক পা করে হায়ার দিকে এগোতে থাকে, আর হায়া এক পা করে পেছাতে থাকে। যেতে যেতে একদম ড্রেসিং টেবিলের সাথে লেগে যায় হায়া। আর কোনো যাওয়ার জায়গা নেই তার। মূলত সেও যেতে চাইছে না। আশিয়ান 2 আঙুল দিয়ে হায়ার থুতনি ধরে মুখটা উঁচু করে হায়ার সাথে সাথে চোখ জোড়া খিঁচিয়ে বন্ধ করে নেয়। আশিয়ান সেটা দেখে নিঃশব্দে হাসে। বৃদ্ধাঙ্গুল দিয়ে হায়ার ঠোঁটের পাশে স্লাইড করতে করতে বলে, অনুমতি পাচ্ছি তাহলে গভীরভাবে স্পর্শ করার, পুরো তোমায়টাকে নিজের ভেতরে আঁকলে নেওয়ার, হায়ার কানের কাছে আরেকটু ঝুঁকে এসে বলে, আদরে আদরে পাগল করে দেওয়ার। আশিয়ানের এমন নেশালো কণ্ঠের বাণীতে হায়া নেতিয়ে পড়ে। শিরে দ্বারা বেয়ে ভালো লাগে শিহরণ বয়ে যায়। থরথরে কেঁপে ওঠে হায়া মেলে কায়া। আশিয়ান আবারও বলে, অনুমতি পাচ্ছি কি? হায়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি তো আপনারই, আমার উপর পূর্ণ অধিকার আছে আপনার, সেখানে অনুমতির প্রশ্ন আসছে কেন? আশিনের হাসি আরও চড়া হয়। বুকে প্রশান্তির বাতাস বয়ে যায়। সে হায়ার মাথার পেছনে চুল আলতো হাতে আঁকড়ে ধরে তার ললাটে প্রগাঢ় এক চুম্বন করে। হায়া আশিনের বুকের কাছে টি শার্ট খামচে ধরে শক্ত করে। ললাটেও চুম্বন দেওয়া শেষ হলে আশিনের ঠোঁট নেমে আসে হায়ার চোখে। সেখানেও সময় নিয়ে ভালোবাসার স্পর্শ দেয়। আশিয়ান প্রতিটা স্পর্শের হায়া কেঁপে কেঁপে ওঠে। সবশেষ বাকি রয় হায়ার রেড লিপস্টিকে আচ্ছাদিত ওষ্ঠদ্বয়। সেদিকে তাকিয়ে আশিনের নেশা চড়ে যায়। আশিন হায়ার কানের পেছনে 4 আঙুল দিয়ে চেপে ধরে হায়ার মাথাটা নিজের মুখের আরও কাছে নিয়ে আসে। অস্থিরভাবে নিঃশ্বাস ফেলে হায়াকে বুঝতে দেয় সে কতটা চাইছে হায়াকে। হায়া হয়তো বুঝে যায় স্বামীর অস্থিরতা, তাই সে নিজেও কিছুটা এগিয়ে এসে এক হাত দিয়ে আশিনের ঘাড়ের পেছন রাখে, আরেক হাত আগের থেকে শক্ত করে নিজের হাতের মুঠি। আশিন বুঝে যায় হায়ার সম্মতি। সে আর কাল বিলম্ব না করে নিজের পুরুষালী ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরে হায়ার গোলাপের ন্যায় ওষ্ঠ যুগল। উম্মাদের ন্যায় আদর দিতে থাকে হায়াকে। সময় পেরিয়ে যায়, কিন্তু আশিয়ান ছাড়ে না হায়াকে, বরং ক্ষণে ক্ষণে তার স্পর্শ আরও প্রগাঢ় হয়। হায় নিঃশ্বাস নিতে সামান্য সমস্যা হলে সে সেটাকে পাত্তা দেয় না। সেও তাল মিলাতে থাকে স্বামীর সাথে। আশিয়ান চুম্বনরত অবস্থায় হায়াকে কোলে তুলে বেডের দিকে পা বাড়ায়।
হায়াকে আলতো করে বেডে শুয়ে দিয়ে অস্থিরভাবে নিজের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে অজানায়। তারপর আবারও ব্যস্ত হয়ে পড়ে হায়াকে আদর করতে। বেশ কিছুক্ষণ পর উষ্ঠ ভালোবাসার সমাপ্তি দেয় সে। মূলত হায়া শ্বাস নেয়ার জন্য হাঁসফাঁস করায় তাকে সমাপ্তি দিতে হয়। সে হায়ার কাঁধ থেকে আঁচল সরিয়ে সেখানে মুখ ডুবে বেশ জোরে এক কামড় লাগায়। হায়া ব্যথা তো পায় ঠিকই, কিন্তু সেই ব্যথাতেও আলাদা একটা ফিলিংস ছিল। সে আশিয়ানের উন্মুক্ত পিঠে নিজের নখ দাবিয়ে খামচে ধরে, ক্ষতবিক্ষত করে দিতে থাকে নজর কাড়ে সেই পিঠটা। আশিয়ান তার হাতের স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু তার অন্যান্য সব স্বাধীনতা হরণ করে নেয়। আশিয়ান তার হায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, I swear I'm trying to be a gentleman, but my mind keeps whispering wicked things. And the worst part, I usually listen to it more than my heart. মুখটা কথাটা বলে আবারও এক প্রকার কামড় বসিয়ে দেয় হায়ার কাঁধে। সময় তার আপন নিয়মে বইতে থাকে। রাতে যত গভীর হয় আশিয়ানের ভালোবাসা, তার স্পর্শ ততই গভীর হয়। অসহ্য রকমের বেদনাদায়ক সুখে ভাসিয়ে দিতে থাকে তার নুনের বোতলটাকে। হায়া তার এমন উন্মাদনাময় ভালোবাসা দেখে একটাই প্রশ্ন করে, ভালোবাসেন আমায়? আশিয়ান অস্থিরভাবে নিঃশ্বাস নিতে নিতে বলে, ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোকে ছাড়া আমি ভেঙে পড়ি, নিজেকেই চিনতে পারি না। তুই না থাকলে মনে হয় আশিয়ানটা কোথাও হারিয়ে গেছে, শুধু একটা খোলা শূন্যতা বাকি থাকে। তুই আমার পাগলামি, তুই শান্তি। হায়ার হাতের বাঁধন আরো শক্ত হয়। সে আশিয়ানের পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করতে চায়। সে পেয়েছে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে। পূর্বের মতো এবার সে খালি হাতে ফিরেনি, তাকে সম্পূর্ণ করে দিয়েছে উপরওয়ালা। কথাটা ভেবে হায়ার চোখে কোণ বেয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ে। সে ভাঙা ভাঙা গলায় বলে, একবার বলো না ভালোবাসি। আশিয়ান তার গলা ও বুকের মাঝামাঝি জায়গায় ঠোঁটের স্পর্শ দিতে দিতে বলে, মুখে বলাটাই কি সব? যদি মুখে বলি তাহলে স্পর্শ পাবি না, আর স্পর্শ পেতে চাইলে মুখে শুনতে পারবি না। হায়ার কিছু বলে না, বলার মতো পরিস্থিতি থাকে না সে। মূলত সে আশিয়ানের ভালোবাসায় ভেসে যেতে থাকে, ভালোবাসার রঙিন দুনিয়া। তাকে কিছু বলতে হয় না, কারণ ভাষা সেখানে পেছনে পড়ে যায়। আশিয়ানের ভালোবাসা তাকে এক এমন জগতে টেনে নেয় যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভব। হায়া চোখ বন্ধ করে দেয়, আর তাতে আশিয়ানি হয়ে ওঠে তার একমাত্র শক্তি। এক প্রেমিক যুগল যখন নিজেদের আপন করে নেয় ব্যস্ত, সেখানে আরেক যুগল বিচ্ছেদের অপেক্ষায় প্রহররত। ভাগ্য যে তাদের উপরও নির্মম হতে চলেছে, তারা হয়তো জানে অথবা জানে না। সকালে ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছে তালুকদার পরিবার। হানিয়া সকালকে ব্রেকফাস্ট দিয়ে নিজেও বসে পড়ে স্বামীর পাশে। খেতে খেতে হঠাৎই জাবিয়ান তার বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। বৃদ্ধ মিস্টার তালুকদার প্রশ্নবোধক দৃষ্টিতে ছেলের দিকে তাকান। কথাবার্তা তেমন একটা বলতে পারেন না বয়সের ভারে। রুম থেকে বেরও হন খুবই কম। শুধু ব্রেকফাস্ট আর ডিনার করেন পরিবারের সাথে, এছাড়া সারাক্ষণ রুমেই থাকেন। জাবিয়ান বলে, জাহান জাইনের তো প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, এখন ভাবছি ওদের বিয়ে দিয়ে আমরা আমাদের ফরজ কাজটা সেরে ফেলবো। এই বিষয়ে তুমি কি বলো বাবা? মাম্মা তোমার মতামত কি? রোজিকেও জিজ্ঞেস করে জাবিয়ান। তারা দুজনেই জাবিয়ানের কথা শুনে খুশি হয়। রোজি বেগম কাপা কাপা গলায় বলেন, ভালো ভেবেছিস বাবা, আমারও আমাদের পুঁতি দেখে মরতে পারবো। কি বলো ভাই? মিস্টার তালুকদারও বোনের কথায় মাথা দুলিয়ে সম্মতি দেয়। জাইন হই হই করে বলে ওঠে, এই ছোট দাদি, তুমি কিন্তু এইসব বলবে না, আমার ভালো লাগে না এইসব কথা শুনে। কথাটা বলে মন খারাপ করে বসে থাকে সে। রোজি বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মিস্টার তালুকদার জাবিয়ানকে বলে, মেয়ে দেখা শুরু করো তাহলে, শুভ কাজে দেরি কেন? মেয়ে আমাদের দেখা শেষ। আমি আর হানি আমাদের পুত্রবধূদের পছন্দ করে ফেলেছি। এখন শুধু বিয়ের ডেট কনফার্ম করার পালা। ভাবছি এই মাসের শেষে শুক্রবার, মানে 4 দিন পর জাহানির বিয়ে ডেট রাখবো। এত তাড়াতাড়ি মেয়ে পছন্দ করে আবার বিয়ের ডেটও কনফার্ম করে ফেলবে? তাদের বাবা মা এটা জায়েন কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল বিয়ের কথা উঠলে সে আস্তে ধীরে বলবে। এখন দেখে তার না হওয়া সংসারটা আগে ভেঙে যাচ্ছে, তাও তার নিজেরই বাবা মা বদলতে। জাইন বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এ হতে পারে না, আমি এই বিয়ে করতে পারবো না। হানিয়া জাবিয়ান এই কথাটা শোনারই অপেক্ষা করছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে দেয়। জাবিয়ান নিজের হাসি দিল গিলে নিয়ে গম্ভীর গলায় বলে, মেয়ের পরিবারে কথা দিয়ে ফেলেছি আমরা, তা বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছি অলরেডি। আজ ডেটও কনফার্ম হয়ে গিয়েছে। আমি আর তোমাদের আম্মু আতিথ্যের দাওয়াত দিতে বের হবো একটু পর। এর মধ্যে তুমি যদি বলো বিয়ে করতে পারবো না, তাহলে বুঝতে পারছো তোমার হবু বউয়ের পরিবার
অপমানিত হতে হবে? বাচ্চাদের মতো কথা বলো না। তোমার ভাই রাজি এই বিয়েতে, আশা করি তুমিও আমাদের সিদ্ধান্ত রাজি থাকবে। আমরা তোমার বাবা মা, তোমাদের খারাপ চাওয়ার আগে আমার দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাই। এখন চুপচাপ খাওয়া শুরু করো। জাইন তার বাবার দিকে হা করে তাকিয়ে থাকে কথাগুলো শুনে। সে বিশ্বাসই করতে পারছে না এটা তার বাবা, যে বাবা তাদের জীবনে ছোট বড় সব সিদ্ধান্তে তাদের স্বাধীনতা দিয়েছে। সেই বাবা আজ তাদের জীবনের এত বড় সিদ্ধান্ত নিজে একা একা করে নিল। একবার তাদের জিজ্ঞেস করার প্রয়োজন বোধও করলো না। জাইন হতভম্ব হয়ে নিজের জায়গায় বসে পড়ে। মাথার মধ্যে একটা কথায় ঘুরপাক করছে। সে আদিবাকে কোন মুখে তার বিয়ের কথাটা জানাবে? মেয়েটা যে ছোট থেকে তার বড় হওয়ার স্বপ্ন দেখে আসছে। এছাড়া সে নিজেও তো তাকে কত কত স্বপ্ন দেখিয়েছে। সে বর সাজবে আর আদিবা তার বউ সাজবে। বিয়ের পর তাদের খুনসুটিপূর্ণ ছোট একটা সংসার হবে। তার কথায় কথা ঝগড়া করবে, কিন্তু দিন শেষে একে অপরের সাথে লেপে ঘুমাবে। সেই স্বপ্ন যে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার বাবা মায়ের একটা হটকারী সিদ্ধান্ত। না, সে আর ভাবতে পারছে না। জাইন হাত ধুয়ে টেবিল ছাড়তে ছাড়তে বলে, অফিসের জন্য লেট হচ্ছে, আসছি। কথাটা বলে চেয়ারে ঝুলানো কোটটাও ও ব্যাগটা নিয়ে হনহনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ছেলেকে এমন বিবশ মুখে না খেয়ে চলে যেতে দেখে হানিয়ার খারাপ লাগে। সে রাগী গলায় জাভিয়ানকে বলে, দেখলেন, ছেলেটা না খেয়ে চলে গেল, সব আপনার জন্য। বলে দিলে কি হতো, ওদের বিয়েটা ওদের পছন্দের মানুষগুলোর সাথে ঠিক করা হয়েছে। জাবেন হাসতে হাসতে বলে, আরে টেনশন নিও না, একটু পরীক্ষা করা যাক না, দেখি ছেলে আমাদের উপর কতটা ভরসা করে। বিয়ের দিন যখন আদিবা মামনিকে বউয়ের জায়গা দেখবে, তখন তার এক্সপ্রেশনটা কেমন হবে সেটা একবারও ভাবো। তুমি চিন্তা করো কাদের কাদের দাওয়াত দিবে, সেটা একটা লিস্ট রেডি করে ফেলো। আর হ্যাঁ, হায়াকে এই বাড়ির লোক আজ কালের মধ্যে জানি এসে পরে সকালে। আমি আমার বিজনেস পার্টনার ইনভাইট করতে একটু পর বের হবো। মিস্টার তালুকদার আর রোজি বেগম জাভিয়ান হানিয়ার কথা বুঝে কিছুই বুঝে না। তারা প্রশ্নবোধক চাহনি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। হানিয়া তাদের উৎকণ্ঠ বুঝতে পেরে নিচ থেকে বলে, আপনাদের নাতিরা প্রেম করছে কয়েক বছর ধরে, কিন্তু ভয়ে বলেনি। উনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই সম্পর্কে। তাই আমরা ভাবলাম ছেলেদের একটু সারপ্রাইজ দেওয়া যাক। এর মধ্যে আজ উনি এমন উল্টাপাল্টা বলে ছেলেটার মাথা খারাপ করে দিল। হানিয়া তাদের দুজনকে সবটা খুলে বলল। তারা হেসে দেয়। আজ অফিসে জাইন সকলের সাথে মেজাজ খারাপ করছে। ভুল হলেও বকছে, আবার ভুল না হলেও বকছে। সকলে তার এমন ব্যবহারে অবাক। কারণ জাইন চঞ্চল, ছটফটে আর মিষ্টভাষী একটা ছেলে। সকলের সাথে হেসে খেলে মজমাস্তি করে চলে। কারো মন খারাপ থাকে তাকে হাসানো দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। সেই ছেলের এমন ব্যবহার অবাক করারই বিষয়। নিজের ছটফটানি না দমিয়ে রাখতে পেরে জাইন অফিস থেকে বের হয়ে যায়। উদ্ভ্রান্তের ন্যায় কতক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে। সবশেষে সিদ্ধান্ত নেয় আদিবার সাথে এই বিষয়ে সোজাসুজি কথা বলবে। আদিবাকে মুক্ত করে দিবে তার বাঁধন থেকে। যে ভাবা সে কাজ। সে গাড়ি নিয়ে চলে যায় আদিবার বাসায়। তাদের বাসার সামনে গাড়ি থামিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে দারোয়ান জানায় আদিবাও তার পুরো পরিবার আজ সকালে ট্রেনে বাড়ি গিয়েছে। জাইনের তো মাথায় হাত, কারণ আদিবাদের গ্রামের বাড়ি একটুকুন নেটওয়ার্ক পাওয়া যায় না ফোনে। সে যে ফোনেও জানাবে সেটাও করতে পারবে না। সে দারোয়ানকে জিজ্ঞেস করে, তারা কবে আসবে সে সম্পর্কে কিছু জানিয়েছে? সপ্তাহ 1 থাকবে মনে হয়। আচ্ছা। জাইন মন খারাপ করে গাড়িতে উঠে বসে। বিরোধহীনভাবে একের পর এক কল দিয়ে চলেছে জাহান মেহরিমাকে। আছে সিদ্ধান্ত নিয়েছে মেহরিমার এমন আচরণ সম্পর্কে খোলাখুলি কথা বলবে। সামনে তারা নতুন জীবন শুরু করতে চলেছে। তার আগে এমন অবস্থা হলে ভবিষ্যতের পরিণতি নিয়ে সে একটু শঙ্কিত। এবারও মেহরিমার ফোন বিজি বলছে। জাহান ভাবে, বিগত 1 ঘন্টা ধরে মেহু কার সাথে কথা বলছে? হার সাথে? সে মেহরিমাকে কল লাগানো বাদ দিয়ে কি মনে করে হায়াকে কল লাগায়। হায়ার ফোন রিং হচ্ছে দেখে সে একটু অবাকই হয়। হায়ার সাথে কথা বলছে না, তাহলে কার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছে? হায়া তখন ঘুমে থাকায় কলটা রিসিভ করতে পারে না। জাহান হায়াকে রেখে আবারও মেহরিমার নাম্বারে কল লাগায়। এবার মেহরিমা কল রিসিভ করে। আগের দিনের মতো আজও কোনো সালাম বিনিময় ব্যতীত মেহরিমা রুক্ষ গলায় বলে, কি ব্যাপার, সাত সকালে এত ফোন দিচ্ছেন কেন? জাহান গম্ভীর গলায় বলে, আজকাল দেখছি সালাম দেওয়া ভুলে গিয়েছো। বেশ ভালোই পরিবর্তন হয়েছে তোমার দেখা যাচ্ছে। মেহরিমা তার এমন কথায় কিছুটা দমে যায়, তাই চুপ করে থাকে। জাহান পুনরায় বলে, বিগত 1 ঘন্টা ধরে তুমি কার সাথে কথা বলছিলে? মেহরিমা তার এমন প্রশ্ন শুনে ঘাবড়ে যায়। সে আমতা আমতা করতে থাকলে জাহান ধমক দিয়ে বলে, কি হলো বলছো না কেন? কার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছিলে?
মেহেরিমা কিছুক্ষণ চুপ থেকে বলে। সব কথার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? জাহান তার এমন কথায় স্তব্ধ হয়ে যায়। সে কৈফিয়ত চাইলে কই? ভালোবাসার মানুষটিকে কি সে কিছু জিজ্ঞেস করতে পারবে না? জাহান নিস্তেজ গলায় বলে। আমি কিছু জিজ্ঞেস করা তোমার কাছে কৈফিয়ত লাগে মেহু? মেহু এই ডাকটা যে কতটা ভালোবাসা মিশে থাকে সেটা মেহেরিমা খুব ভালো করে জানে, কিন্তু আজ মেহেরিমা সব জেনেও অজানা হওয়ার ভান করে। সে কর্কশ গলায় বলে, আপনি যেভাবে জিজ্ঞেস করছেন সেটাকে কৈফিয়ত ছাড়া অন্য কিছু বলে ভাবা যায় না। শুনুন, ভালোবাসেন ভালো কথা, তাই বলে আমার পার্সোনাল লাইফেও দখলদারি করবেন এটা আমি মেনে নিব না। আমি কি করছি, কার সাথে কথা বলছি, এত কিছু জবাবদিহি আপনাকে করতে পারবো না। আমার কিছু কাজ আছে, আমি রাখছি। কথাটা বলেই জাহানকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয় মেহেরিমা। কল কেটে যাওয়ার পর জাহান ফোনটা কানে ধরে বসে থাকে। মিষ্টি কমলভাসী মেহেরিমার থেকে এমন ব্যবহার তার বুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। হায়, ফোনটা হাতে নিয়ে দেখে আশিয়ান ফোন করেছে। সে খুশি মনে ফোনটা রিসিভ করে কানে লাগালে অপর পাশ থেকে একটা অপরিচিত কণ্ঠ শুনতে পায়। একজন ব্যক্তি হুড়মুড়িয়ে বলে। হায়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। তার কানে শুধু একটা কথাই বাজছে, এই ফোনের মালিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর হায়ার আর কিছু মনে নেই। সে শকটা নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কিছু একটা পড়ে যাওয়া আওয়াজে স্পর্শ কিচেন থেকে বাইরে আসলে হায়াকে অজ্ঞানরত অবস্থায় পায়। গুনগুনি কান্নার আওয়াজে আশিনের ঘুমটা ভেঙে যায়। চোখটা মেলতেই কিছুটা ঝাপসা লাগায় সে পুনরায় চোখ বন্ধ করে নেয়। তারপর আস্তে আস্তে আবারও চোখ খোলে। তাকে ফিনাইলের তীব্র ঝাঁঝওয়ালা গন্ধ আর সারা শরীরে অসহনীয় ব্যথায় বুঝতে পারে সে এখন কোথায়। আবারও কান্নার আওয়াজ পেলে সে ঘাটটা ডান দিকে ঘোরালে দেখতে পায় এলোমেলো চুলে মুখ ঢেকে থাকা এক রমণী তার হাতটা ধরে কাঁদছে। আশিন তার হাতের মুঠোয় থাকা রমণীটির হাত আলতো করে চাপ দেয়, যাতে রমণীর বুঝতে পারে তার প্রিয়তমের জ্ঞান ফিরেছে। আশিনের পরিকল্পনা সফল হয় বটে। হাতে চাপ পড়ায় হায়া মাথা তুলে তাকালে আশিয়ানকে তাকিয়ে থাকতে দেখে। হায়ার মলিন মুখে নিমিষে প্রশান্তির হাসি ফুটে ওঠে। ওর সাথে ঠোঁট ভেঙে কান্নাও করে দেয়, আশিয়ানের বুক খেয়ে মাথা রেখে। কাল তাদের এত সুন্দর একটা মুহূর্তের পর আজ প্রিয়তমের এমন অবশ্য সে কিছুতে সহ্য করতে পারছে না। তার উপর লোকটার জন্মদিন ছিল আজ। আশিয়ান ডান হাতটা উঠিয়ে হায়ার মাথার উপর রেখে আলতো করে বুলিয়ে দিতে থাকে। ক্ষীণ স্বরে বলে, হয়েছে তো, আর কান্না করে না, আমি ভালো আছি দেখো। হায়া বুঝি থামে এত সহজে? সে নিজের মতো মনের মতো কান্নাকাটি করে, তারপর থামে। কিছুক্ষণ পর সে আশিয়ানের বুকের থেকে মাথা সরিয়ে তার ক্ষতবিক্ষত মুখশ্রীতে এলোপাথারি চুমু দিতে থাকে। চুমু দেওয়া শেষ হলে সে আশিয়ানের কপালের সাথে কপাল থেকে পুনরায় কেঁদে দেয়। ছোট থেকে সে ভীষণ নাজুকভাবে পালিত হয়। তার ভালো লাগা খারাপ লাগা সবটাতেই বেশি প্রায়োরিটি দিয়েছে তার পরিবার, বিশেষ করে তার বাবা ও ভাইরা। হায়া তার এত বছরের জীবনে এমন দুঃসময়ের মুখোমুখি খুব কমই হয়েছে, বলতে গেলে হয়নি। তাই আজ আশিয়ানের এমন অবস্থায় সে একটু বেশি ভেঙে পড়েছে। হায়ার কান্না কিছুতেই থামছে না দেখে আশিয়ান তার মাইন্ড একটু ডাইভার্ট করতে চায়। সে হায়ার গালটা আলতো করে স্পর্শ করে বৃদ্ধাঙ্গুল দ্বারা স্লাইড করতে করতে বলে, বাহ বউ, তুমি তো ভীষণ ফাস্ট অ্যান্ড রোম্যান্টিক। সেদিন বেলকনিতে বসে বলেছিলাম তোমার ঠোঁটের উষ্ণ স্পর্শ আমার ব্যথা উপশমের প্রধান ঔষধ। সেই কথা তুমি ভালোই মনে রেখেছো। তো থামলে কেন? আরো কয়েকটা দাও, স্পেশালি এই জায়গাটায়। নিজের ঠোঁট উঁচু করে দেখিয়ে বলে। আশিয়ান অন্য সময় হলে হায়া লজ্জায় নেতিয়ে পড়ত, কিন্তু আজ তার ব্যতিক্রম হয়। সে আশিয়ানের কাছ থেকে একটু সরে আসে, তারপর হুট করে আশিয়ানের চোয়ালে হাত রেখে দুজনে অধরে এক করে নেয়। আশিয়ান কিংকর্তব্য হয়ে সেখানেই পড়ে থাকে। সে যে রেসপন্স করবে তাও খেয়াল থাকে না। হায়া নিজের মতো আদর দিয়ে নিজেদের রুষ্টকে মুক্ত করে, ভাঙা ভাঙা গালায় প্রশ্ন করে, আরো লাগবে? হ্যাঁ, নর্মালভাবে প্রশ্নটা করলেও আশিয়ান তা নর্মালভাবে গ্রহণ করতে পারে না। আসলে কি প্রশ্নটা নর্মাল ছিল? সে তার চোখ জোড়া বড় বড় করে হায়া তাকে তাকিয়ে ভাবতে থাকে। অ্যাক্সিডেন্ট হলো আমার, আর মাথায় সমস্যা দেখা দিয়েছে ওর। আশিয়ানের ভাবনার মাঝে হায়া আবারও বলে উঠল, কি হলো বলছেন না কেন? এই এক মিনিট আপনার কোথাও খারাপ লাগছে না তো? কোথায় খারাপ লাগছে বলুন আমায়, দাঁড়ান আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। হায়ার মধ্যে আগের সে অস্থির ভাবটা আবারও দেখা দেয়।
সে আশিয়ানকে ছেড়ে দিয়ে ডাক্তারকে ডাক দেওয়ার জন্য ছুট লাগালে আশিয়ান পেছন থেকে তার হাত ধরে ফেলে। অসুস্থ নিস্তেজ গলায় বলে, আমার কোথাও খারাপ লাগছে না জান, তুমি একটু শান্ত হয়ে বসো। তখন থেকে শুধু কান্নাকাটি আর পাগলামি করছো। হায় আশিয়ানের কথা মতো তার বেডের পাশে টুলে বসে পড়ে। আশিয়ানের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সেটা ঠোঁট ছুঁয়ে দিয়ে কান্নামাখা গলায় বলে, আমি কি করে শান্ত হয়ে বসবো বলেন তো? আপনার কিছু হলে আমি কিভাবে বাঁচতাম আপনি একবার ভাবতে পেরেছেন? এত বছর পরে একটু সুখের দেখা পেলাম, সেটাও আমার থেকে আজীবনের জন্য দূরে চলে যাচ্ছিল। আমি মরে যেতাম আশিয়ান, একদম মরে যেতাম আমি আপনাকে ছাড়া। কথাগুলো বলতে বলতে হায়ার চোখ বেয়ে অসংখ্য অশ্রু গড়িয়ে পড়ে। আশিয়ান নিভু নিভু চোখে প্রেয়সী কান্না দেখতে থাকে। হায়ার কান্না তার বুকে ব্যথায় সৃষ্টি করলেও আজকের এই কান্না থেকে সুখ সুখ অনুভূতি দিত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।